মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গতকাল ইতিহাস রচনা হলো। ভারতের মহিলা ক্রিকেট দল প্রথম বিশ্বকাপ ছিল। টান টান উত্তেজনায় ভরা ম্যাচ এবং সেই ম্যাচ শেষ হলো ভারতের জয় দিয়ে। যে অপেক্ষায় এতদিন ছিলেন ঝুলন গোস্বামীরা, যে অপেক্ষায় শেষ হলো এবার এই দলকে নিয়ে। শেফালি ভার্মা, হরমনপ্রীত কৌর, এদের সঙ্গে আরো একটা নামের কথা বলতে হবে, রিচা ঘোষ। উচ্ছ্বাস, দেশ জুড়ে উচ্ছ্বাস। কাল রাতেই শুরু হয়ে গিয়েছিল সেলিব্রেশন, সেই সেলিব্রেশনের রেশ এখনো চলছে। হাওড়ার মন্দিরতলা, রাজ্য কেন দেশের বিভিন্ন জায়গা থেকে সেই সেলিব্রেশনের ছবি। পাশাপাশি সেলিব্রেশনের একটা ছবি দেখতে চাইব শিলিগুড়ি। কোন বাঙালি ক্রিকেটার বিশ্বকাপ ছুঁয়ে দেখলেন রিচা ঘোষ, যার হাত ধরে বাঙালির স্বপ্ন পূরণ। গোটা টুর্নামেন্ট দলকে যোগ্য সঙ্গত করে গেছেন উইকেটের পিছনে থেকে, কখনো ব্যাট হাতে। শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ, তার গর্বে গর্বিত শিলিগুড়িবাসী। কাল রাত থেকে এই সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। ভারতীয় মহিলা ক্রিকেট দল সাউথ আফ্রিকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের সেলিব্রেশন ইন্ডিয়া টিমের জন্য থাকলো। রিচা ঘোষকে আমরা সেলিব্রেট করার পার্থপ্রতিম রয়েছে শিলিগুড়ি থেকে আমার সঙ্গে। পার্থপ্রতিম, গতকাল রাত থেকে মধ্যরাত থেকে যে সেলিব্রেশন শুরু হয়েছিল, এখনো বোধহয় সেই সেলিব্রেশনের রেশ চলছে। শিলিগুড়ির মানুষ, তাকে কাছ থেকে যারা যারা দেখেছেন বা দেখার সুযোগ পেয়েছেন, কি বলছেন তারা? একেবারে তাই, তুমি যে কথা বলছিলে যে এই প্রথম বাঙালি হিসেবে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হলো এই রিচা ঘোষই কিন্তু প্রথম বাঙালি ক্রিকেটার। এবং স্বাভাবিকভাবে তার সাফল্য উৎসাহিত গর্বিত গোটা শহর শিলিগুড়ি, শুধু শিলিগুড়ি না গোটা উত্তরবঙ্গ গর্বিত। এবং দু একদিনের মধ্যে রিচার বাড়িতে ফেরার কথা এবং স্বাভাবিকভাবে ঘরের মেয়েকে বরণ করার জন্য একটা প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু করেছে তার ক্লাব, পারাবতী অ্যাথলেটিক ক্লাব। তার ওয়ার্ড থেকে শুরু করে পুরসভা নাগরিক সংবর্ধনা নিয়োগ জানিয়ে দিয়েছেন। রিচা ফিরলেই তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে এবং যেদিন সে ফিরবেন বিশ্বকাপ জেতার পর নিজের বাড়িতে বাগড়োয়া এয়ারপোর্ট থেকে তাকে হুটখোলা দিতে তার বাড়ি সুভাষপল্লী সেখানে নিয়ে আসা হবে। তার আগে বিভিন্ন জায়গায় তাকে তখন ঠিক কি প্ল্যান হবে, তা সেই সব প্ল্যান মানে কি কি করা হবে, কিভাবে উদযাপন হবে, সেই সব প্ল্যান সব হয়ে গিয়েছে। আর অপেক্ষা করে রয়েছেন রিচা ঘোষের বাবা, যিনি স্ট্রাগল দেখেছেন, স্ট্রাগল করেছেন। আমাদের সঙ্গে যখন কথা বলছিলেন তখন তিনি বলছিলেন যে কিভাবে তখন সে সময় অত উন্নত ব্যবস্থা ছিল না, শিলিগুড়ি থেকে কলকাতা তিনি কিভাবে নিয়ে এসেছেন, কমিউনিকেশনের সমস্যা ছিল, কিভাবে আজ রিচা ঘোষ ভারতের জাতীয় দলের উইকেট কিপার কাম ব্যাটসম্যান। এখন যাও কমিউনিকেশন অনেক ভালো, বড় বড় বাস বেরিয়েছে, ভলভো বাস শিলিগুড়ি টু কলকাতা রুটে। তখন কিন্তু সেই সুযোগটা ছিল না। এক সেকেন্ড হচ্ছে আর্থিক সক্ষমতা অতটা ছিল না। এই দুটো মিলিয়ে দুটোকে অ্যাডজাস্ট করে তারপরে আমার টাইমটা ওকে দিতে হতো, কারণ যেহেতু একটা মেয়ে বাচ্চা, তার মধ্যে আমার মেয়ে, তো যেখানেই ওকে নিয়ে যেতাম আমি যেতাম। এখন মনে পড়লে ভাবি যে খুব টাফ, কিন্তু হ্যাঁ আলটিমেটলি আজকে এই যে ওয়ার্ল্ড কাপ জয়, ওগুলো এখন মনে হয় আমার কাছে কিছু না, ছোট ছিল। যখন ওকে মাঠে দেখছি আমি, 4 বছর বয়স থেকে তো মাঠে ছিল। তারপরে যখন ওর 7-8 বছর বয়স হলো, তারপরে একটা গ্রোথিং দেখলাম। তারপরে দেখা যাচ্ছে যে না, ও খেলতে পারে। তারপর যখন ও ডিস্ট্রিক্ট টিমে ঢুকে গেল, তারপর আস্তে আস্তে ওর তো সবাই দেখতেই পেলো ওর ট্যালেন্ট। আর এবার উধাও নাম ফিরল ভোটার তালিকায়। নিউজ 18 বাংলার খবরের পরই ফিরল 549 জনের নাম। আলিপুরদুয়ারের মাঝের ডাবরিতে 549 জন ভোটারের নাম ছিল না। সেই 549 জন ভোটারের নাম এবার 2002 সালের কমিশনের ওয়েবলিস্ট
লিস্টে এবার তোলা হলো। কথা বলবো রাজকুমারের সঙ্গে। রাজকুমার, উধাও হয়ে গিয়েছিল এই 549 ভোটারের নাম, আমরাই সেই খবর দেখিয়েছিলাম, অবশেষে ওয়েবসাইটে এই 549 জনের নাম উঠলো। একদমই মেমি, দেখো এর আগেই কিন্তু আমাদের খবরের জেরে যে এর যে হার্ড কপি সেটা কিন্তু নির্বাচন কমিশন থেকে বের করে ওই এলাকার বিএলওর হাতে দিয়ে দেওয়া হয়েছিল এবং বিএলওকে বলা হয়েছিল যে এই হার্ড কপি দিয়ে তার যে ম্যাপিং, যে এসআইআর এর যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কাজ করতে। কিন্তু এবার যেটা হলো সেটা হচ্ছে একেবারে অনলাইনেও এই যে 12/227 নম্বর যে বুথ, সেই বুথের যে 549 জনের যে ভোটার তালিকার যে নাম, যেই নামের তালিকাতে ওই এলাকার বিএলওর নাম রয়েছে, বিএলওর পরিবারের, বিএলওর বাবা মা দাদার নাম রয়েছে, শুধু তাই নয় 1998 সনের যে পঞ্চায়েত ছিলেন তারও নাম উধাও হয়ে গেছিল, গোটা তালিকাটাই উধাও হয়ে গেছিল। সেটা কিন্তু এবার অনলাইনে উঠে গেল, অর্থাৎ অনলাইনে যে কেউ সার্চ করলে সেই বুথ দেখতে পাচ্ছে 227 নম্বরে, কিন্তু সেই বুথের নাম দেওয়া হয়নি, কিন্তু গোটা তালিকাটাই অনলাইনে তুলে দিয়েছে নির্বাচন কমিশন। এবং আমাদের খবরের জেরে এইরকম ঘটনা হওয়ায় কিন্তু সকলেই আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছে। ধন্যবাদ রাজকুমার। এটা তো জেলা নির্বাচন দপ্তরই যেটা দায়ী, তারা যদি এটা তাদের গাফিলতির জন্য একটা মানুষ ওখানকার লোকাল মানুষের আতঙ্ক করে দিয়েছিল যে আমরা বুঝি বাদ যাব, আমরা বুঝি ভারতীয় নয়। নিউজ 18-এর খবরটা হওয়ার পরে নড়েছে বসতে নির্বাচন দপ্তর, জেলা শাসক ওয়েবসাইটে সেটা আবার আপলোড করে দিচ্ছে। নদিয়ায় আটক বাংলাদেশি ব্লগার গ্রেফতার। বুধবার বাংলাদেশি ব্লগারকে আটক করে পুলিশ। অনেক আগে ভিসার শেষ বাংলাদেশি ব্লগারে প্রায় 7 মাস ধরে গয়েশপুরে ভাড়া থাকছিলেন তিনি। রঞ্জিত, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রঞ্জিত, এই বাংলাদেশি ব্লগার কিভাবে গ্রেফতার হলো? দেখো, মুফতি আব্দুল্লাহ আল মাসুদ এই বাংলাদেশি ব্লগার, তিনি 2018 সালে ভারতে প্রবেশ করেন এবং তারপর থেকে দীর্ঘ কয়েক বছর ধরে ভারতে থাকছেন, বিভিন্ন সময় ভিসা বাড়িয়ে। কিন্তু গত কয়েকদিন ধরেই তাকে কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়ির পুলিশ লাগাতার জিজ্ঞাসাবাদ করছিল এবং তার যে বৈধ পাসপোর্ট, সেই পাসপোর্টের যে ভিসা, সেই ভিসা অনেক আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তারপরেও তিনি ভারতে বসবাস করছিলেন, বিভিন্ন জায়গায় ভাড়া থাকছিলেন। ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ একেবারে নিশ্চিত হয়েছে যে তার কোনো রকম বৈধ ভিসা নেই। তারপরে আজ তাকে গ্রেফতার করে 23-এর ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 এই ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে তাকে কল্যাণী আদালতে পেশ করা হয়েছে এবং এই মাসুদ গত কয়েক মাস ধরে গয়েশপুরে পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে ভাড়া থাকছিলেন এবং গত কয়েকদিন ধরে তার উপরে লাগাতার জিজ্ঞাসাবাদ করছিল গয়েশপুর ফাঁড়ির পুলিশ। তাকে গ্রেফতার করে আদালতে পেশ করে। ধন্যবাদ। এভাবে যাচ্ছেন কেন? আপনাদের বাড়ি ভাড়া কবে দিলেন? গয়েশপুরে কবে দিয়েছিলেন বাড়ি ভাড়া? মাসুদকে কবে দিয়েছিলেন? আল মাসুদ, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে এখানে এসেছেন।